হ্যালো স্টুডেন্টস, তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো আজকে আমি তোমাদের জন্য আবারও বুলেট জিকে সিরিজ নিয়ে চলে এসেছি। তো এটা হলো ক্লাস নাম্বার 10 আর এটি হলো আগের দিনে হোমওয়ার্কের কোশ্চেন। তো কি বলেছিল এখানে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বেঙ্গালুরু। এই বেঙ্গালুরু শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। তো মনে রাখবে এটার উত্তর হবে ডি। তো যারা অপশন নাম্বার ডি উত্তর দিয়েছো তাদের সবারই উত্তর সঠিক হয়েছে। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো তো দেখো কোশ্চেন নাম্বার 1, ভারতের জীব বৈচিত্র্য কোন ধরনের? এ গামা বৈচিত্র্য, বি আলফা বৈচিত্র্য, সি ফাই বৈচিত্র্য, না ডি বিটা বৈচিত্র্য। তো বলেছে যে আমাদের ভারতের জীব বৈচিত্র্য কোন ধরনের। তো মনে রাখবে যে আমাদের জীব বৈচিত্র্য হলো প্রচুর জীব সম্প্রদায় নিয়ে গড়ে উঠেছে, মানে অনেক জীব সম্প্রদায়। তো এটা হবে অপশন নাম্বার এ, গামা বৈচিত্র্য। তো অনেকগুলো সম্প্রদায় নিয়ে গড়ে উঠেছে, এর জন্য অপশন নাম্বার এ হবে গামা বৈচিত্র্য। তো ভারতের জীব বৈচিত্র্য হলো গামা বৈচিত্র্য। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেন, রক্তের রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে? এ লোহিত রক্তকণিকা, বি শ্বেত রক্তকণিকা, সি অনুচক্রিকা, না ডি এরিথ্রোসাইট। তো বলেছে যে রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে। তো এটা জানার আগে রক্তের সম্পর্কে একটু জেনে রাখি। দেখো এই যে দেখো, আমাদের যে রক্ত রয়েছে, রক্তকে দুইভাবে ভাগ করা যায়। একটি হলো এই যে রক্তকণিকা, আরেকটি হলো রক্তরস বা প্লাজমা। তো রক্তকণিকা থাকে হলো 45%, আর রক্তরস বা প্লাজমা থাকে হলো 55%। আর এই আবার এই যে রক্তকণিকাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, এই যে আরবিসি, ডাব্লিউবিসি আর অনুচক্রিকা। তো আরবিসি মানে লোহিত রক্তকণিকা, তারপরে ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, আর অনুচক্রিকা মানে অনুচক্রিকাই। তো লোহিত রক্তকণিকার কাজ কি? দেহে অক্সিজেন এর সরবরাহ বজায় রাখা। দেহে যে অক্সিজেনের সরবরাহটা থাকবে সেটা বজায় রাখা লোহিত রক্তকণিকার কাজ। তারপরে ওই যে শ্বেত রক্তকণিকার কাজ হলো দেহের সংক্রমণ প্রতিরোধ করা। আর অনুচক্রিকার কাজ হলো দেহের কোনো মানে কোথাও যদি কেটে যায় তাহলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তো এটি হলো সবগুলো কাজ রয়েছে। তো এইখানে আমাদের কি বলেছে, তো দেখো এখানে কি বলেছে যে আমাদের দেহের সংক্রমণ প্রতিরোধ করে কোনটি। তো এখানে দেখিয়ে দিলাম ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, শ্বেত রক্তকণিকা হলো দেহের সংক্রমণ প্রতিরোধ করে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তো সবগুলি কিন্তু বলে দিলাম সেখানে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা তিনটারই কাজ আমি বলে দিয়েছি। তোমরা ভালো করে দেখে নিও, পরীক্ষায় যে কোনো একটা আসতেই পারে। তো তারপরে দেখছি নেক্সট কোশ্চেন, এই যে 3 নাম্বার কোশ্চেন, দুটি সমান্তরাল আয়নার মাঝে যদি কোনো একটি বস্তু রাখা হয় তাহলে প্রতিচ্ছবি কটা গঠিত হবে? তো বলেছে যে দুটি সমান্তরাল আয়নার মাঝখানে যদি কোনো একটা বস্তু আমরা রেখে দিই তাহলে প্রতিচ্ছবি কতগুলি গঠিত হবে? এ 2টি, বি 8টি, সি 32টি, না ডি অসংখ্য। তো বলেছে যে সমান্তরাল, মনে করো এই যে দুটি সমান্তরাল আয়না, এইখানে যদি আমি একটা বস্তু এখানে রেখে দেই তাহলে কি প্রতিচ্ছবি হবে, মানে কটা হবে? তো এখানে কিন্তু অসংখ্য প্রতিচ্ছবি হবে, অপশন নাম্বার ডি হবে উত্তর, অসংখ্য প্রতিচ্ছবি। তার একটি উদাহরণ হলো সেলুন। আমরা যে সেলুনে যাই চুল কাটতে তখন দেখবে যে দুপাশে দুটো আয়না থাকে সেলুনের ক্ষেত্রে, তখন কিন্তু অনেকগুলো ছবি দেখতে পারি আমরা। তো সেখানে কিন্তু গোনা যায় না কতগুলো ছবি, সেখানে অসংখ্য ছবি হতে পারে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, অসংখ্য। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, সন্দেশ সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এ সন্দীপ রায়, বি সত্যজিৎ রায়, সি সুকুমার রায়, না ডি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তো বলেছে যে সন্দেশ এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তো মনে রাখবে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি এই সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, বিটুইন দ্য লাইন্স বিটুইন দ্য লাইন্স এই বইটি কে লিখেছিলেন? এ কুলদীপ নায়ার, বি ভি এস নাইপল,
সি বিক্রম শেঠ, না ডি নীরজ সি চৌধুরী। তো এখানে বলেছে যে বিটুইন দ্য লাইন্স এই বইটি কে লিখেছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কুলদীপ নায়ার। এই কুলদীপ নায়ার এই বিটুইন দ্য লাইন্স এই বইটি লিখেছেন। আর মনে রাখবে যে এ সুইটেবল বয় এই বইটি কে লিখেছেন? লিখেছেন হলো অপশন নাম্বার সি, বিক্রম শেঠ। বিক্রম শেঠ লিখেছেন হলো এ সুইটেবল বয়। এটাও কিন্তু পরীক্ষা আসে, মনে রাখবে এ সুইটেবল বয়। তোমরা খাতায় লিখে রাখো, যেগুলো আমি বলবো সেগুলো তোমরা খাতায় লিখে রাখলে তোমাদের পরে পড়তে অনেকটাই সুবিধা হবে। এর জন্য আমি বারবার বলছি, মনে রাখবে। তারপরে দেখবে নেক্সট 6 নাম্বার কোশ্চেন। অলিম্পিকের 5টি রিং এর মধ্যে আমেরিকা পরিচয় বহন করে কোন রং, মানে কোন রঙের রিং আমেরিকা বহন করে? এ কালো, বি হলুদ, সি নীল, না ডি লাল। তো জানি অলিম্পিকের লোগোটা কী হয়, যেরকম 1টা 2টা 3টা 4টা আর হলো যে 5টা, এই 5টা থাকে, রিং থাকে 5টি রিং, তার মানে রং আলাদা আলাদা রঙের থাকে। তো কোন রঙটি আমেরিকাকেই পরিচয় বহন করে, আমেরিকার? তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, লাল। তো আমেরিকার রিংয়ের রং হলো লাল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, লাল রং হলো আমেরিকার। আর যদি বলে এশিয়ার কোনটা, এশিয়ার হলো হলুদ। হলুদ হলো এশিয়াকে বহন করে পরিচয়। তারপরে যে নীল হলো ইউরোপের, তারপরে কালো হলো আফ্রিকা, আর সবুজ হলো অস্ট্রেলিয়া। এই হলো 5টি, মনে রাখবে। আবারও বলছি, এই যে প্রথমে কালো হলো আফ্রিকা, তারপর হলুদ হলো এশিয়া, নীল হলো ইউরোপ, লাল হলো আমেরিকা, আর সবুজ হলো অস্ট্রেলিয়া। এই 5টি দেশ, এই 5টি মহাদেশ চিহ্নিত করা আছে এই 5 রিংয়ের মধ্যে। তো পরীক্ষা যেটাই আসবে তোমরা পারবে। তো সবগুলো বলে দিলাম, তোমরা ভিডিওটি পজ করে একটু লিখে নিবে, তাহলে পরবর্তীতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন। ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার প্রাপক এর নাম কি? এ হরগোবিন্দ খোরানা, বি সিবি রমন, সি মাদার তেরেসা, না ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো বলেছে যে ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার প্রাপক হলেন কে? তো প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন অপশন নাম্বার ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন প্রথম নোবেল পুরস্কার। গীতাঞ্জলি লিখেছিলেন যে গীতাঞ্জলির জন্যই পেয়েছেন। আর সাহিত্যের ক্ষেত্রে পেয়েছেন 1913 সালে। মনে রাখবে 1913 সালে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলির জন্য সাহিত্যের ক্ষেত্রে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে মনে রাখবে যে প্রথম ভারতীয় হিসাবে পদার্থবিদ্যাতে কে পেয়েছেন? এই সিবি রমন। সিবি রমন পেয়েছেন হলো প্রথম ভারতীয় হিসাবে পদার্থবিদে। আর তিনি পেয়েছেন হলো 1930 সালে, মনে রাখবে 1930 সালে পেয়েছেন। আর তিনি রমন ইফেক্ট, সেটার নাম হলো রমন ইফেক্ট, 1930 সালে পেয়েছেন। আর মাদার তেরেসা পেয়েছেন হলো শান্তির নোবেল পুরস্কার। মনে রাখবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এই মাদার তেরেসা। তো সবগুলোই মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন। দ্য কোম্পানি অফ ওমেন। দ্য কোম্পানি অফ ওমেন এই বইটির লেখক কে? এ খুশবন্ত সিং, বি কে এম মুন্সি, সি শ্রী অরবিন্দ ঘোষ, না ডি মুল্করাজ আনন্দ। তো বলেছে যে দ্য কোম্পানি অফ উমেন এই বইটির লেখক হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, খুশবন্ত সিং। তো খুশবন্ত সিং এই দ্য কোম্পানি অফ ওমেন এই বইটি লিখেছেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও, কারণ তোমাদের লাইক দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। এর জন্য তোমাদের লাইকটি খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন। ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় মহিলা বেশি, মানে সেক্স রেশিও বেশি কোন রাজ্যের? এ উত্তরপ্রদেশ, বি হরিয়ানা, সি কেরালা, না ডি পশ্চিমবঙ্গ। তো এখানে বলেছে যে ভারতের কোন রাজ্যের পুরুষের তুলনায় মহিলা সংখ্যা বেশি। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কেরালা। এই কেরালা রাজ্যে মানে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি, মানে সেক্স রেশিওটা বেশি, মানে প্রতি 1000 জন পুরুষের ক্ষেত্রে মহিলা তার থেকেও বেশি, 1100 সামথিং এরকম রয়েছে। আর মহিলার তুলনায় পুরুষ বেশি কোথায় রয়েছে? অপশন নাম্বার বি, হরিয়ানা। হরিয়ানাতে পুরুষের সংখ্যা বেশি, মহিলার সংখ্যা কম, সেখানে সেক্স রেশিও হলো কম, মানে প্রতি 1000 আর পুরুষের ক্ষেত্রে মহিলা রয়েছে হলো
800 সামথিং কত রয়েছে এরকম। তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রতি 1000 পুরুষের ক্ষেত্রে মহিলা একটু কমই রয়েছে, 950-60 এরকম রয়েছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আর তো সবথেকে বেশি রয়েছে হলো কেরালাতে, আর সবথেকে কম রয়েছে হলো হরিয়ানাতে। তো এটা মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, বাড়ি দোয়াব। বাড়ি দোয়াব কোন দুটি নদীর তীরে অবস্থিত? এই দোয়াব মানে কি? দোয়াব হলো যে দুটি নদীর মাঝখানের সমভূমি, যে দুটি নদীর মাঝখানের যে সমভূমিটা থাকে তাকেই বলা হয় দোয়াব। তো এই বাড়ি দোয়াব এটি কোন দুটি নদীর মাঝখানে অবস্থিত? এ ইরাবতী ও চন্দ্রভাগা, বি বিপাশা ও শতদ্রু, সি চন্দ্রভাগা ও ঝিলাম, না ডি বিপাশা ও ইরাবতী। তো কোন দুটি নদীর তীরে অবস্থিত এই বাড়ি দোয়াব? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বিপাশা ও ইরাবতী। বিপাশা ও ইরাবতী এই দুটি নদীর তীরেই অবস্থিত এই বাড়ি দোয়াব। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, টেলিফোন। টেলিফোন কে আবিষ্কার করেন? এ চার্লস ব্যাবেজ, বি জন এল বেয়ার্ড, সি গ্রাহাম বেল, না ডি টমাস আলভা এডিসন। তো এখানে বলেছে যে টেলিফোন কে আবিষ্কার করেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, গ্রাহাম বেল। এই গ্রাহাম বেল হলো যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন। টেলিফোন আবিষ্কার করেছিলেন হলো এই গ্রাহাম বেল। আর মনে রাখবে যে চার্লস ব্যাবেজ কিন্তু কম্পিউটার আবিষ্কার করেছেন, আর জন এল বেয়ার্ড কিন্তু টিভি আবিষ্কার করেছেন। তো মনে রাখবে চার্লস ব্যাবেজ হলো কম্পিউটার, জন এল বেয়ার্ড হলো টিভি, আর গ্রাহাম বেল হলো টেলিফোন। তো তিনটাই মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় নিম্নের কোনটিকে? এ ডায়মন্ড হারবার, বি ক্যানিং, সি গোসাবা, না ডি আলিপুরদুয়ার। তো বলেছে যে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় নিম্নের কোনটিকে, মানে কোন শহরটিকে বলা হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ক্যানিং। এই ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, ট্রান্সফরমার কে আবিষ্কার করেন? এ টরিসেলি, বি এডওয়ার্ড বুটলার, সি মাইকেল ফ্যারাডে, না ডি কোনোটিই নয়। তো বলেছে যে ট্রান্সফরমার কে আবিষ্কার করেছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মাইকেল ফ্যারাডে। এই মাইকেল ফ্যারাডে এই ট্রান্সফরমার আবিষ্কার করেন। আর এর টরিসেলি যে রয়েছে, এটি হলো ব্যারোমিটার আবিষ্কার করেন। মনে রাখবে, ব্যারোমিটার আবিষ্কার করেন এই টরিসেলি। তো দুটাই মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, স্বভোজী পুষ্টি উৎপাদনকারী উদ্ভিদ হলো কোনটি? এ কলসপত্রী, বি অর্কিড, সি মিউকর, না ডি স্বর্ণলতা। তো এই উত্তরটা জানার আগে পুষ্টি সম্পর্কে একটু জেনে রাখি, উদ্ভিদ পুষ্টি সম্পর্কে। তো এখানে আমি দিয়ে দিয়েছি, দেখো এই যে উদ্ভিদ পুষ্টি, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো যে স্বভোজী, আর একটি হলো যে পরভোজী। তো স্বভোজীর উদাহরণ হলো যে অর্কিড, আর পরভোজীর ক্ষেত্রে আবার 4টি ভাগ রয়েছে। একটি হলো পরজীবী, একটি মৃতজীবী, একটি মিথজীবী, আর একটি হলো পতঙ্গভুক। তো এই 4টি ভাগে ভাগ করা যায় আবার। তো মনে রাখবে যে পরজীবী হলো স্বর্ণলতা, তারপরে মৃতজীবী হলো মিউকর, মিথজীবী হলো লাইকেন, আর পতঙ্গভুক হলো কলসপত্রী। এগুলো সব উদাহরণ দিয়ে দিয়েছি আমি। তো মনে রাখবে, আবার বলছি, উদ্ভিদ পুষ্টিকে দুভাগে ভাগ করা যায়, স্বভোজী পুষ্টি আর পরভোজী পুষ্টি। তো স্বভোজী হলো উদাহরণ হলো অর্কিড, আর পরভোজীকে আবার 4 ভাগে ভাগ করা যায়, পরজীবী, মৃতজীবী, মিথজীবী আর পতঙ্গভুক। তো পরজীবীর উদাহরণ হলো স্বর্ণলতা, মৃতজীবী হলো মিউকর, মিথজীবী হলো লাইকেন, আর পতঙ্গভুক হলো কলসপত্রী। তো আমাদের কোশ্চেনটা কি বলেছে? আমাদের কোশ্চেন বলেছে স্বভোজী পুষ্টি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, অর্কিড। অর্কিড হলো স্বভোজী পুষ্টি। আর যে কলসপত্রী হলো পতঙ্গভুক, মিউকর হলো মৃতজীবী, আর স্বর্ণলতা হলো পরজীবী। আর আরেকটা ছিল মিথজীবী, সেটা হলো লাইকেন। তো 4টাই মনে রাখবে, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, আসতে পারে এখান থেকে একটাও কোশ্চেন। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলে? এ ল্যারিক্স, বি ফুসফুস,
সি ব্রাঙ্কাস, না ডি ট্রাকিয়া। তো এখানে বলেছে যে কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ল্যারিংস। ল্যারিংস এটা হলো অ্যাডামস অ্যাপেল। তো এই ল্যারিংস এই অঙ্গকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 16 নাম্বার কোশ্চেন। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? এ ইংল্যান্ড, বি ইউক্রেন, সি নেদারল্যান্ড, না ডি বেলজিয়াম। তো বলেছে যে এখানে ইউরোপের ককপিট এটি বলা হয় কোন দেশকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বেলজিয়াম। এই বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 17 নাম্বার কোশ্চেন। শ্বসনের দ্বিতীয় পর্যায়টি কোথায় ঘটে? এ অক্সিজোমে, বি সাইটোপ্লাজমে, সি রাইবোজোমে, না ডি মাইটোকন্ড্রিয়ায়। তো বলেছে যে শ্বসনের দ্বিতীয় পর্যায় কোথায় ঘটে। তো শ্বসনের আমরা টোটাল 3টি পর্যায় দেখি। এই যে এখানে আমি দিয়ে দিয়েছি শ্বসনের 3টি পর্যায় রয়েছে। একটি হলো গ্লাইকোলাইসিস, আরেকটি হলো ক্রেবস চক্র, আরেকটি হলো প্রান্তীয় শ্বসন। তো গ্লাইকোলাইসিস ঘটে হলো সাইটোপ্লাজমে, ক্রেবস চক্র ঘটে হলো মাইটোকন্ড্রিয়ায়, আর প্রান্তীয় শ্বসন এটাও ঘটে হলো মাইটোকন্ড্রিয়ায়। তো বলেছে এই যে 1, 2, 3 করে দিয়ে দেওয়া আছে। গ্লাইকোলাইসিস প্রথমে হয়, তারপরে দ্বিতীয়তে হয় ক্রেবস চক্র, তারপরে তৃতীয়তে হয় প্রান্তীয় শ্বসন। তো এখানে আমাদের কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে আমাদের শ্বসনের দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায় হলো ক্রেবস চক্র। তো এটা হবে অপশন নাম্বার ডি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ায় হয় শ্বসনের দ্বিতীয় পর্যায়। তো দ্বিতীয় ও তৃতীয় দুটেই মাইটোকন্ড্রিয়াতে হয়, আর প্রথমটি হয় সাইটোপ্লাজমে। তো এটাও মনে রাখবে। আর এই মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘরও বলা হয়। তো মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তারপরে দেখছি নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী? এ ডক্টর বি আর আম্বেদকর, বি জওহরলাল নেহেরু, সি রাজেন্দ্র প্রসাদ, না ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো বলেছে যে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। আর এখন বর্তমানে আমাদের ভারতের আইনমন্ত্রী কে রয়েছে? শ্রী অর্জুন রাম মেঘওয়াল। তো মনে রাখবে শ্রী অর্জুন রাম মেঘওয়াল এটি হলো বর্তমানের আইনমন্ত্রী। তারপরে দেখছি নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন। TSH এর পুরো কথা কি? এ অড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, বি সোমাটোট্রপিক হরমোন, সি থাইরয়েড সোমাটোট্রপিক হরমোন, না ডি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এখানে বলেছে যে TSH এর পুরো কথা হলো কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। TSH মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর এই যে এ নাম্বার যে রয়েছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটা হলো ACTH। মনে রাখবে ACTH এটা হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই যে লিখে দিচ্ছি আমি ACTH, এটা হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। আর সোমাটোট্রপিক হরমোন হলো STH। এটা হলো এটা হবে, এটা হলো এটা হবে। আর সি নাম্বারটা কোনো অপশনই হবে না, এটা কোনো হরমোন নেই। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখছি নেক্সট 20 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? এ তেহরি বাঁধ, বি হীরাকুদ বাঁধ, সি নাগার্জুন সাগর বাঁধ, না ডি ভাকরা নাঙ্গাল বাঁধ। তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে এটার উত্তর কি হবে। তো খুবই ইজি কোশ্চেন রয়েছে, তোমরা অবশ্যই বলবে। তো ভারতের দীর্ঘতম বাঁধ এটাও বলবে, আর বলবে যে ভারতের উচ্চতম বাঁধ সেটাও কোনটি, সেটাও কিন্তু কমেন্টে বলবে। এই দুটো কোশ্চেনই আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। তো আগের 19টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোশ্চেনগুলি কেমন লেগেছে, ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।